Okay, now if I ask you with a very basic question, what is a class? The definition of class. রেসপন্ড করবেন যেহেতু একটা সেশন আজকে, দুইটা সেশন হলে আমরা একটু রিল্যাক্সড ওয়েতে যেতে পারি। সো হোয়াট ইজ এ ক্লাস? Complex data type which allows developer to create their own data type, okay, to represent complex application data. So it will have micro information যেগুলো আমরা field হিসাবে declare করি, and collectively it represents a type, okay, type of application data. Okay, so that is class. Application data ছাড়াও class হতে পারে. There are many class which are actually utility class. Okay, so library class গুলো তো data represent করে না. So those are basically utility class. So we understand class. Okay. Now, what you are going to do for your course project, but for any application development, you have done the requirement analysis. That is the baby step one. The next step is to design the system. Okay. Now, system design can be structural design, system design can be behavioral design. Okay, so there are multiple of 10 types of system design diagrams. Okay, তাহলে এক এক ধরনের সিস্টেম ডিজাইন ডায়াগ্রাম এক এক ধরনের ডিজাইন অ্যাসপেক্টকে রিপ্রেজেন্ট করে, and in real world companies they actually produce many different type of system design diagram. Some of them are structural, some of them are behavioral. To understand the design of the at runtime, how it will behave, okay, how it will be organized, okay, that design is done beforehand. Okay, এখন এই ডিজাইন ডায়াগ্রামগুলো যখন আমরা করি এটারও কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে। তো আপনি একটা ফর লুপ নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন না, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে ফর লুপটা লিখতে হয় সেভাবে লিখতে হবে। সিমিলারলি এই ডিজাইন ডায়াগ্রামসগুলো সিস্টেম ডায়াগ্রামগুলো আমাদেরকে একটা ল্যাঙ্গুয়েজ ফলো করে করতে হয়। নাও দ্যাটস নট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাটস মডেলিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো দ্যাট ইজ ইউনিভার্সাল ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, যেটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, ইউএমএল। ওকে, so basically UML class diagram is one of the system design diagram. Now in real development there will be many diagrams in consideration. যেমন আপনি ডাটাবেস ডিজাইনকে যখন রিপ্রেজেন্ট করবেন, that is called, if it is relational database then it is called ER diagram, okay, entity relationship diagram. আমরা যখন ক্লাসগুলোর রিলেশনশিপ রিপ্রেজেন্ট করব তখন সেটাকে আমরা বলছি ক্লাস ডায়াগ্রাম। There is also something called object diagram. Okay, so there are several structural diagram and there are also behavioral diagram. For example, use case diagram. Okay, sequence diagram. So these are all behavioral diagram. এই সবগুলো ডায়াগ্রামকে কনসিডারেশনে রেখেই কিন্তু কোম্পানির কোর্স ফর ইমপ্লিমেন্টেশন। এই কোর্সের স্কোপ যেহেতু লিমিটেড, আমরা আসলে একাধিক ডায়াগ্রাম জেনারেট করতে পারবো না, কারণ তার জন্য যে ব্যাকগ্রাউন্ড কনসেপ্ট এবং প্র্যাকটিস দরকার সেটা আমাদের নাই। অল উই নো ইজ হোয়াট ইজ ক্লাস, ওকে, হাউ টু ইউজ এ ক্লাস। সো বেসড অন দ্যাট আমরা শুধু ইউএমএল ক্লাস ডায়াগ্রামটা তৈরি করব এবং ওটাকেই আমরা আমাদের সিস্টেম ডিজাইন ধরে নিয়ে আমরা ইমপ্লিমেন্টেশন ফেজে যাব, অর্থাৎ creating the XML file and eventually writing the model class code and controller class code. তো তাহলে আমরা এখন এই সিস্টেম ডায়াগ্রাম অর্থাৎ ইউএমএল ক্লাস ডায়াগ্রাম তৈরি করার জন্য আমার যে নলেজগুলো দরকার সেটা দিয়ে আজকে আমরা শুরু করব। নাও হোয়াট দ্যাট ডায়াগ্রাম কন্টেন্টস, হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা নাম ক্লাস ডায়াগ্রাম, তাহলে এই ডায়াগ্রামে কি থাকবে? ক্লাস থাকবে। সো ক্লাসেস আর রিপ্রেজেন্টেড টাইপস, টাইপস আর রিপ্রেজেন্টেড অ্যাজ বক্স। তাহলে আপনার যদি 25টা টাইপ থাকে, 30টা টাইপ থাকে, 30টা বক্স থাকবে। Now that's not all. Okay, this diagram also represent or shows the relationships among the types. Okay, তাহলে টাইপগুলোর মধ্যে রিলেশনটা কি সেটাও কিন্তু এই ডায়াগ্রামে দেখানো
থাকবে এবং এটা আপনারা আপনাদের প্রজেক্টের জন্য করবেন, তার জন্যই আমরা আজকে এটা শুরু করতে যাচ্ছি। সো ইফ ইউ জাস্ট লুক at the bird's eye view, টাইপের মধ্যে রিলেশনশিপ। এখন টাইপ বলতে এখানে আমরা ক্লাস এবং ক্লাসের ভ্যারিয়েন্স, ক্লাসের ভ্যারিয়েন্স আমরা ইন্টেলিজেন্সে দেখেছি। ইট ক্যান বি ইন্টারফেস, ইট ক্যান বি রেকর্ড, ইট ক্যান বি এনাম, ইট ক্যান বি অ্যানোটেশন, রাইট? নিউ ক্লাস করার সময় অপশনস গুলো দেয়। আমাদের কোর্সে আমরা লাইব্রেরির ইনাম অলরেডি ব্যবহার করে ফেলেছি। অ্যালার্ট টাইপ ডট ইনফরমেশন, অ্যালার্ট টাইপ ইজ এ ইনাম, ওকে? এরকম আরো আমরা করেছি। কিন্তু আমরা নিজেরা কোনো ইনাম ক্রিয়েট করব না। অ্যানোটেশনও আমরা ইউজ করেছি, সেটা নিয়ে আলোচনায় পরে আসা যাবে, ওয়েন এভার অ্যাপ্রোপ্রিয়েট। আমরা শুধু ক্লাস এবং ইন্টারফেস এই দুইটা টাইপ আমাদের ক্লাস ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব এবং তাদের নিজেদের মধ্যে যে রিলেশনশিপ গুলো আছে সেগুলো আমরা দেখাবো। তো সেটার জন্যই বেসিক্যালি এই টপিক গুলো আমাকে জানতে হবে। আরো কিছু টপিক আসবে, আমার আপাতত যেগুলো মনে হয়েছে সেগুলো আমি লিখেছি, ওকে? নাও লেটস বিগিন উইথ ইনহেরিটেন্স, ওকে? Now, inheritance is basically extension of a class. What does that mean? What do you think? Class take it fields or characteristic or attributes of nature and then add things more. Do what? What is that? Looks like user class. User class is one of different users, right? So suppose library for the attributes of যেটা add function যেটা generate user already আছে। আচ্ছা, ওনার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? যেটা বোঝাতে চাইলো বোঝেন নাই, ওকে? So let me give you with the real simplistic example first. ধরেন আপনার দাদার বাড়ি একদম গ্রামে, পাকা রাস্তাও নাই, ওকে? তো ওখানে আপনারা বছরে একবার যান ঈদের সময়, ফর গেট টুগেদার। তো ওখানে ওই যে 3টা টিনের ঘর আছে, and that's your দাদা বাড়ি। তো আপনি ছোটবেলা থেকেই যাচ্ছেন। Now what happens over time, আপনাদের ফ্যামিলি এক্সটেন্ড করেছে, আপনার কাজিনরা বিয়ে করেছে, তাদের বাচ্চা কাচ্চা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সো এখন বাড়িতে গেলে দেখা যাচ্ছে যে জায়গা হচ্ছে না। তাহলে আপনি কি করলেন? আপনার দাদার বাড়িটাকে এক্সটেনশন করলেন, আরো 2টা ঘর বানালেন। তো তাহলে নতুন যে বাড়িটা হলো সেটা কি নানার বাড়ি না দাদার বাড়ি থাকবে? আগে ওটা দাদার বাড়ি ছিল, এক্সটেনশন করার পরে কি হলো? দাদার বাড়ি থাকলো। তার মানে নতুন বাড়ি অলসো ইজ ইউর দাদার বাড়ি। তাহলে আমার একটা ক্লাসে 10টা ফিল্ড 10টা মেথড আছে। আই ইম্পোর্টেড দ্যাট ক্লাস, অথবা আমারই তৈরি করা ক্লাস, যেটাই হোক। সো লেটস আমি লাইব্রেরি থেকে একটা ক্লাস ইম্পোর্ট করলাম, দ্যাট ক্লাস হ্যাজ 20 মেথডস, ইউজফুল মেথডস, এবং এই ক্লাসটা আমি খুব ইউজ করি, আমার পছন্দের একটা ক্লাস, ইউটিলিটি ক্লাস। এখন আমার একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য এই ক্লাসটা আমি ইম্পোর্ট করেছি, বাট আই এম মিসিং সামথিং, যে এইরকম একটা মেথড থাকলে ভালো হতো, কিন্তু নাই। আগে কখনো এটা ফিল করি নাই যে এরকম একটা মেথড থাকলে ভালো হতো, কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টের জন্য আমার মনে হচ্ছে ওই ক্লাসটাতে যদি এরকম একটা ভ্যারিয়েশন থাকতো একটা মেথডের, ভালো হতো। So what can I do? I can now extend that imported class and add one extra method. অথবা যদি field হয়, one extra field, two extra field. So now the new class is the extended class, extension of my original class. তাহলে এই extended class actually establish a easy relationship with the original class. তাহলে আমার নতুন দাদার বাড়ি also is my দাদার বাড়ি। তাহলে এখানে ইজি রিলেশনশিপটা হতে হবে, ওকে? অরিজিনাল ক্লাসের মধ্যে কেন মেথড ট্যাগ করতে পারবেন? কারণ আপনি যখন একটা ক্লাস ডিজাইন করেন, সব ইউজ কেস মে নট বি কনসিডার। কিন্তু যখন লাগলো আপনি এখন একটা ম্যাট্রিক্স ক্লাস বানালেন, কি কি মেথড রাখতে চান? ট্রান্সপোজ, অ্যাড, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, ডিটারমিনেন্ট, এই পর্যন্ত দিয়ে আপনি একটা ম্যাট্রিক্স ক্লাস বানিয়ে লাইব্রেরিতে দিয়ে দিলেন, লোকজন ওটা ইম্পোর্ট করে ইউজ করতেছে। কিন্তু একজনের পার্টিকুলারলি তার ম্যাট্রিক্স ইনভার্স করা দরকার, ওটা তো আপনার ক্লাসে নাই। লাইব্রেরি করবেন।
লাইব্রেরি হতে পারে বা আপনার তৈরি করা ক্লাসও হতে পারে। আপনি একটা ক্লাস বানিয়েছেন এই প্রজেক্টের জন্য, আর একটা প্রজেক্টে এই ক্লাসটাই দরকার উইথ লিটল মডিফিকেশন, তাহলে আপনি স্ক্র্যাচ থেকে আবার কেন বানাবেন? আপনার কোম্পানির লাইব্রেরিতে এটা থাকতে পারে। So that is one of the object orientation. You can use the already created thing as a module and you can actually customize it. Okay? তাহলে extension actually allows that. জি। না, এখন আমি একটা ক্লাস ইম্পোর্ট করেছি, সেই ক্লাস তো আমি মডিফাই করতে পারবো না। এটা লাইব্রেরি ক্লাস, আই ক্যানট মডিফাই দ্যাট। কিন্তু কথা হলো যে, যেমন ধরেন আপনার ইন্টিজার ক্লাস, র্যাপার ক্লাস, ওখানে অনেক মেথড আছে, কিন্তু আপনার মনে হচ্ছে ইন্টিজার প্রসেসিং এর এই একটা পার্টিকুলার মেথড থাকলে ভালো হতো, যেটা অরিজিনাল র্যাপার ইন্টিজার ক্লাসে নাই। তাহলে আপনি এখন বলতে পারেন যে ধরেন আপনার কোম্পানি হচ্ছে দোহাটেক, তাহলে দোহাটেক ইন্টিজার is an extension of library class integer with this additional method বা field বা both. না না না, সেটা না। এই বই তো একটা অবজেক্ট, ডোন্ট গেট কনফিউজ। এখানে রিয়েল অবজেক্ট নিয়ে কোনো কম্প্যারিজন হচ্ছে না, এখানে টাইপ। ইউ হ্যাভ এ টাইপ, ইউ আর ক্রিয়েটিং এ বেটার টাইপ, you are taking that type and creating a better type. Better type মানে more specific type. এখন আপনাকে বলা হলো যে আপনি একটা স্টুডেন্ট ক্লাস ডিজাইন করেন, আপনার নাম সাদকে বলা হলো স্টুডেন্ট ক্লাস ডিজাইন করেন, আপনার নাম মাইশাকে বলা হলো স্টুডেন্ট ক্লাস ডিজাইন করেন। সাদ একটা স্টুডেন্ট ক্লাস বানালো উইথ 7 fields 6 methods, মাইশা একটা স্টুডেন্ট ক্লাস বানালো 10 fields 12 methods। কোনটা বেশি স্পেসিফিক? 12 field যেটাতে ফিল্ড মেথড বেশি, সেটা বেশি স্পেসিফিক। সো ইউ হ্যাভ এ টাইপ, রেডিমেড টাইপ, সেটা আপনার প্রজেক্টেই বানানো হতে পারে, লাইব্রেরি থেকে হতে পারে। এখন আপনি এটাকে আরো বেশি অ্যাট্রিবিউট এবং ফাংশনালিটি অ্যাড করে এটাকে আরো বেশি স্পেসিফিক করতে পারেন বাই এক্সটেন্ডিং দ্য অরিজিনাল ক্লাস টু এ নিউ ক্লাস। কিন্তু নিউ ক্লাসটা ইজ এ কাইন্ড অফ ওল্ড ক্লাস, ইজ এ রিলেশন হতে হবে। এখন এটা কোন ক্লাসের অবজেক্ট আর এটা কোন ক্লাসের অবজেক্ট? কিন্তু আমি যদি বলি যে মাউস ইজ অ্যান এক্সটেনশন অফ বটল, ইট ডাজন্ট মেক সেন্স। কারণ এক্সটেন্ডেড ক্লাস কন্টেন্স এভরিথিং অফ দ্য অরিজিনাল ক্লাস, দ্যাটস ওয়াই ইট ইজ এক্সটেনশন। The name extension by definition includes whatever was there before with extra, that is why it is extension. তাহলে এই বটল ক্লাসের একটা ফিল্ড আছে যে ভলিউম, যে এটার লিকুইড ভলিউম কতটুকু, কত ml, মাউসে তো এটা চলে আসবে, দ্যাট ডাজন্ট মেক সেন্স। তার মানে আমাকে লজিক্যালি চিন্তা করে দেখতে হবে যে এই এক্সটেনশনটা মেক সেন্স করছে কিনা, ইজ এ রিলেশনশিপ হচ্ছে কিনা। ওকে, we have to establish is a relationship and then only we should go for extension. ওকে, তাহলে আমরা এখানে খেয়াল করেন, আমরা যদি আমাদের স্ক্র্যাচ প্যাডে দেখি, সাপোজ স্টুডেন্ট ক্লাস হ্যাজ 10 fields and 10 methods, এটা আমরা ধরে নিচ্ছি। Now already thousands of student instances are created of this student class and stored in the database of IRAS, and those instances are used on a regular basis. তাহলে এই ইনস্ট্যান্সগুলো লাইভ আছে এবং এদেরকে ইউজ হচ্ছে। ওকে, এবং এই স্টুডেন্ট ক্লাস রিপ্রেজেন্ট আমাদের কারেন্ট আন্ডারগ্র্যাড এবং মাস্টার স্টুডেন্টস। ফাইন, এখন অ্যাজিউম করেন যে ইউজিসি আইবি কে পিএইচডি ডিগ্রি অফার করার পারমিশন দিয়ে দিল। এটা নিয়ে কথা হচ্ছে অলরেডি। কিছু কিছু টপ প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো আছে, নর্থ সাউথ আইবি, ব্র্যাক, এরকম কয়েকটাকে তারা পিএইচডি পারমিশন দেওয়ার চিন্তা করছে, প্রক্রিয়াধীন আছে। নট ফর দ্য হোল ইউনিভার্সিটি বাট ফর স্পেসিফিক ডিপার্টমেন্ট যেখানে স্ট্রেংথ ভালো। ওকে, কম্পেয়ার টু পাবলিক ইউনিভার্সিটি যাদের স্ট্রেংথ ভালো, স্পেসিফিক রেপুটেড ইউনিভার্সিটির স্পেসিফিক ডিপার্টমেন্টকে তারা ওরকম একটা পারমিশন দেওয়ার চিন্তা ভাবনা চলছে, এন্ড দ্যাটস আন্ডার প্রসেস।
তাহলে হয়তো আগামী 2-1 বছরের মধ্যে এরকম একটা আপনারা দেখতেও পারেন যে আইবি ইজ অলসো অফারিং পিএইচডি ডিগ্রি। ওকে, এখন এই যে পিএইচডি স্টুডেন্ট যারা ভর্তি হবে তাদের অ্যাডিশনাল অ্যাট্রিবিউট থাকবে, যেমন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড রিসার্চ ব্যাকগ্রাউন্ড। এই দুটা না থাকলে আপনি পিএইচডি ক্যান্ডিডেটই হতে পারবেন না। ওকে, হ্যালো, এই যে নয়েজ ক্রিয়েট করেন না। তাহলে আমার যে কারেন্ট স্টুডেন্টরা সেখানে তো এটা ফিল্ড নাই। What can I do? Should we modify the existing student class? তাহলে আমার যে অরিজিনাল স্টুডেন্ট ক্লাস আছে, ধরেন ইম্পোর্টেড ক্লাস না, আমার প্রজেক্টেরই ক্লাস, টাইগার আইটেরই ক্লাস, টাইগার আইটে আইরাস বানিয়ে দিয়েছে, এখন আইরাস আইবি বলতেছে যে আপনি তো বানাই দিয়েছিলেন কিন্তু এখন তো আমার পিএইচডি স্টুডেন্টও অ্যাকোমোডেট করতে হবে, তাইলে এটা একটু ঠিক করে দেন। তো এখন কি টাইগার আইটি আমার অরিজিনাল ক্লাসে দুইটা ফিল্ড অ্যাড করবে নাকি করবে নাকি এক্সটেন্ড করবে? অ্যাড করবে না কেন? না, বানানোই তো আছে 10টা ফিল্ড 10টা মেথড, আমি শুধু দুইটা ফিল্ড, না না এক্সিস্টিং ক্লাসে দুইটা ফিল্ড অ্যাড করলে কি সমস্যা? এটা তো লাইব্রেরি ক্লাস না যে আমি মডিফাই করতে পারবো না। তাহলে কি সেটা করবে না করবে না? রাইট, আপনার তো হাজার হাজার অবজেক্ট আপনি তৈরি করে রাখছেন, সো ইউ ক্যানট ডিস্টর্ট দ্যাট টাইপ। তাহলে অ্যান্সার হচ্ছে নো, কান্ট ডিস্টর্ট দ্য টাইপ অফ অলরেডি ক্রিয়েটেড ইনস্ট্যান্সেস এক্সিস্টিং ইন দ্য ডেটাবেস। তাহলে আমার যে এই যে আন্ডারগ্রেড স্টুডেন্ট হাজার হাজার অবজেক্ট তৈরি করা হয়েছে এই অরিজিনাল ক্লাসের অবজেক্ট, এখন যদি আমি এই টাইপটাকে চেঞ্জ করে ফেলি তাহলে তো এই অবজেক্টগুলো বিপদে পড়বে, সেটা আমি করব না। তাহলে আমি কি করতে পারি, আমি স্ক্র্যাচ থেকে একটা ব্র্যান্ড নিউ ক্লাস বানাতে পারি উইথ 12 ফিল্ডস, অথবা চয়েস 2 তে গিয়ে আমি এক্সটেন্ড করতে পারি স্টুডেন্ট ক্লাস বাই অ্যাডিং, মানে স্ক্র্যাচ থেকে 12টা ফিল্ড দিয়ে নতুন ক্লাস বানানোর থেকে এক্সটেন্ড করাটা মোর স্মার্ট অ্যান্ড কনভিনিয়েন্ট ওয়ে। ওকে, তো কাজেই আমরা এই নতুন ক্লাস এক্সটেন্ড করে করবো সেটা। ওকে, আচ্ছা, তো তাহলে আমার এই নতুন ক্লাস যেটা সেটা মোর স্পেসিফিক ক্লাস হবে কম্পেয়ার টু দ্য old original class. Why more specific? Because it has everything of old class plus extra field or extra method or both. That is why it is more specific. Okay. এখন এই অরিজিনাল ক্লাসকে প্যারেন্ট ক্লাস বলা হয়, বেস ক্লাস বলা হয়, সুপার ক্লাস বলা হয়। প্যারেন্ট ক্লাস বললে নতুন ক্লাস আপনি চাইল্ড ক্লাস বলবেন, বেস ক্লাস বললে ডিরাইভড ক্লাস বলবেন, সুপার ক্লাস বললে সাব ক্লাস বলবেন। জাভার লিটারেচারে এদেরকে সুপার ক্লাস সাব ক্লাস বলা হয়। তাহলে আমি যদি বলি যে স্টুডেন্ট হচ্ছে আমার সুপার ক্লাস, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আমার রিসার্চ স্টুডেন্ট হচ্ছে সাব ক্লাস। তাহলে আমি এখন একটা নতুন ক্লাস বানাবো রিসার্চ স্টুডেন্ট, যেটা স্টুডেন্টকে এক্সটেন্ড করবে, এবং ওই নতুন ক্লাস আমি শুধু 2টা ফিল্ড ডিক্লেয়ার করবো। তাহলে বাকি 10টা ফিল্ড সে সুপার ক্লাস থেকে অটোমেটিক পেয়ে যাবে। অটোমেটিক আপনি কখন পান? যখন আপনি ইনহেরিট করেন। You automatically inherit genetic properties from your parent. You automatically inherit material গাড়ি বাড়ি from your parent. তাই না? অটোমেটিক আমাদের যে ইনহেরিটেন্স ল আছে, অ্যাকর্ডিংলি we inherit that. তো যেহেতু এটা অটোমেটিক চলে আসছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ইনহেরিটেন্স। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এনি কোশ্চেন? ওকে, লেটস ডু দ্য প্র্যাকটিক্যাল। তাহলে আমার এই বাংলাদেশ পুলিশে আমরা বেশ কিছু ক্লাস বানিয়েছি, যেমন সিটিজেন, এমপ্লয়ি, ইনভেস্টিগেশন অফিসার। ওকে, এটিকে সেকশন 7। হ্যাঁ, এই যে ইউজার। আচ্ছা, এটা সেকশন 7 এ বানিয়ে ফেলেছি আমি, কিন্তু এটা তো বানানো ছিল 4 এ, যাই হোক 7 এ করে ফেলছি। তাহলে দেখেন একদিক দিয়ে ভালো হয়েছে। তো তাহলে এখানে আমি এই সমস্ত ফিল্ডই রাখবো যেগুলো বেসিক্যালি আমার এই বাংলাদেশ পুলিশের যে কোনো ইউজারের জন্য রিলেভেন্ট। ওকে, হ্যাঁ, তাহলে বাংলাদেশ পুলিশের অ্যাপ অথবা আইইউবির আইরাস অ্যাপ, এখানে এখন আইরাসের ইউজার কে? আপনিও আইরাসের ইউজার, আমিও আইরাসের ইউজার।
তাই না? কিন্তু ইউজার ক্লাসে সেই ফিল্ডগুলোই রাখা যাবে। ওকে, তাহলে আপনি আমাকে বলেন তো যে হিউম্যান ক্লাসে কি কি ফিল্ড হতে পারে? জি, হিউম্যান বা পার্সন, বলেন ফিল্ডস কি হতে পারে? নেম, এজ দিবেন না, ডেট অফ বার্থ। এজ দিলে এটাকে কনস্ট্যান্টলি আপডেট করতে হবে, কারণ প্রতিদিন এজ চেঞ্জ হচ্ছে, তাহলে এটা একটা আননেসেসারি। ডেট অফ বার্থ, অ্যাড্রেস, ইমেল। ডেট অফ ডেথ তো নাও থাকতে পারে, হ্যাঁ দিলে দিতে পারেন। তারপর ফোন আর কি, হ্যাঁ তারপর প্রফেশন, ওকে, ব্লাড গ্রুপ, তারপর হাইট। আচ্ছা, ইনকাম মানে, হ্যাঁ ইনকাম, ঠিক আছে, ইনকাম। তারপর হ্যাঁ কি, জেন্ডার, ওয়েট, ওকে। তারপর কমপ্লেকশন, তারপর এনআইডি, তারপর হ্যাঁ রিলিজন দিতে পারেন, তারপর হ্যাঁ ন্যাশনালিটি, ওকে। ফাদার্স নেম, ওকে। আচ্ছা, আমার মনে হয় যথেষ্ট হয়ে গেছে। তাহলে আপনারা কি সবাই এগ্রি করেন যে দিস আর দ্য ভ্যালিড ফিল্ডস অফ হিউম্যান ক্লাস? হুম, এগুলো আপনারা প্রপোজ করলেন, কিন্তু এখানে সবই ভ্যালিড না। তাহলে ইনভ্যালিড কোনটা? এভরি হিউম্যান হ্যাজ এ নেম, every human has a date of birth, but does every human has address? There are many homeless people, they don't have any address. হ্যাঁ? হ্যাঁ, সে আজকে কমলাপুর স্টেশনে থাকে, কালকে কারণ বাজার ফুটপাতে থাকে, টোকাই, কেউ নাই, এরকম লোক নাই পৃথিবীতে। না, তাইলে তো অ্যাড্রেস ইজ নট ভ্যালিড ফর অল হিউম্যান। ইমেল, একটা গ্রামের কৃষক, তার ইমেল আছে নাকি? নাই। ফোন নাম্বারও সবার না থাকতে পারে, তাহলে যে বাচ্চাটার বয়স 6 বছর, তার ফোন নাম্বার আছে, সে তো হিউম্যান। প্রফেশন, না স্টুডেন্টের প্রফেশন নাই। ব্লাড গ্রুপটা সবারই আছে, হাইট এটা সবার আছে, ইনকাম সবার নাও থাকতে পারে। না, যে কাজই করে না তার জন্য এই ফিল্ডটা রিলেভেন্ট না, সেটা বলছি আর কি। কিন্তু জেন্ডার থাকবে, ওয়েট থাকবে, কমপ্লেকশন থাকবে, এনআইডি কেন? সবার তো এনআইডি নাই। রিলিজন, এটাও নাও থাকতে পারে। ভিউ কি, তার রিলিজনই নাই, সে ছোটবেলা থেকে ফুটপাতে বড় হয়েছে, বাবা মা মারা গেছে, আত্মীয় স্বজন কেউ দেখে না, এই তিনখানায় ফেলে রাখছিল, তারপরে সে তিনখানা থেকে পলায় গিয়ে এখন কাগজ টোকায়, সে জানেই না তার রিলিজন কি। এরকমও তো আছে, অ্যাডাপ্ট করলে করতে পারে, কিন্তু ঠিক আছে যদি রাখতে চান রাখেন। ন্যাশনালিটি নাও থাকতে পারে। ঢাকায় কি এরকম কেউ আছে যার ন্যাশনালিটি নাই? নো, নট নেসেসারিলি। আপনি, এটা আমেরিকাতে হয়, ট্রাম্প এটা বন্ধ করতে চাচ্ছে, যে অনেক টুরিস্ট যায়, গিয়ে ওই আমেরিকাতে ঢুকলে তো 6 মাস থাকা যায়,
তো দেখা গেল যে এই হিসাব করে যে অমুক মাসে বেবি হবে, তার ঠিক 6 মাস আগে চলে গেল ভিসা থাকলে, বুঝবেও না ইমিগ্রেশন অফিসার যে দে আর এক্সপেক্টিং বেবি অর নট। তো ওখানে জন্ম হইলেই সিটিজেন। হ্যাঁ, তো আপনার জানাশোনার মধ্যে এরকম পাবেন, আমার জানাশোনার মধ্যে হ্যাঁ, হ্যাঁ, যে এইটা কিন্তু অনেক দেশে এটা অ্যালাউড না। তাহলে আপনি যদি অনেক দেশেই যান যে ওখানে গিয়ে যদি বেবি হয়ও সে বাইবর্ন সিটিজেন না, হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য প্যারেন্ট হ্যাজ টু বি সিটিজেন, তাহলে সেটা হবে। আচ্ছা, এই যে মোহাম্মদপুরে বিহারি ক্যাম্প চিনেন, নাম শুনছেন? বিহারি ক্যাম্পে কারা থাকে, মানে কেন তাদেরকে বিহারি বলা হয়? না, বিহার থেকে আসছে ওই কারণে না, এটা বলা হয় যে আপনার ওই পাকিস্তানের লিবারেশনের সময় পাকিস্তানি, মানে পশ্চিম পাকিস্তানে যারা বাংলাদেশে রয়ে গিয়েছিল, আটকে পড়া পাকিস্তানি বলে, তাদেরকে একটা কনফাইন্ড এরিয়া দেওয়া হয়েছে যে মোহাম্মদপুরে হুমায়ুন রোডের ওইখানটাতে বিহারি ক্যাম্প। ওইখানে যারা জন্ম নিচ্ছে তাদের কিন্তু বাংলাদেশি কোনো এনআইডি পাসপোর্ট কিছু নাই, দে আর নট রিকগনাইজড। রোহিঙ্গার বাচ্চা কাচ্চা জন্মাচ্ছে না কক্সবাজার উখিয়াতে, হ্যাঁ, না তাদের পাসপোর্ট তো থাকে না, তো তাদেরকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে, ওয়ান টাইম ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে। হ্যাঁ, এখন ধরেন মায়ানমার যদি বলে যে আমি আমার রোহিঙ্গাদের ফেরত নিব, কথা, তো তখন কি হবে, তাদেরকে ওয়ান টাইম ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হবে, ওইটা দিয়ে তারা ঢুকতে পারবে। তো তখন তার কান্ট্রি তাকে সিটিজেনশিপের জন্য যে ডকুমেন্ট সেটা প্রোভাইড করবে। তো এটা নাও থাকতে পারে, তারপরে রাখলেন ফাদার নেম মাদার নেম, মানে থাকবে কিন্তু নাও জানতে পারবে, তাই না? তো তাহলে খেয়াল করেন, আপনি যদি একদম সলিড করতে চান যে না প্রত্যেক অবজেক্টই এইগুলো থাকবেই থাকবে, তাহলে আপনি এই যে এই কয়টা পাচ্ছেন, অল্প কয়টা পাচ্ছেন, এটা ভ্যালিড হবে। হ্যাঁ, এটা ভ্যালিড হবে, ঠিক আছে। তো তাহলে এই যে ক্লাসটা উইথ লিমিটেড ফিল্ডস, অর্থাৎ কমন ফিল্ডস ফর অল হিউম্যানস, এই অবজেক্ট আমার অ্যাপ্লিকেশনের ডাটা প্রসেসিং এ কোনো কাজে লাগবে না। ইটস টু জেনেরিক, টু জেনারেলাইজড, ইট ইজ নট ভেরি স্পেসিফিক। ওকে, তাইলে আপনিও তো একটা হিউম্যান অবজেক্ট, আমিও একটা হিউম্যান অবজেক্ট, কিন্তু এই ডাটা দিয়ে যদি এই ফিল্ডে হিউম্যান অবজেক্ট আইএসএ ক্রিয়েট করা হয়, এটা কোনো কাজেই লাগানো যাবে না। তাহলে আমাকে ক্রিয়েট করতে হবে স্টুডেন্ট অবজেক্ট, এমপ্লয়ি অবজেক্ট, মোর স্পেসিফিক। তো তখন আমি হিউম্যান ক্লাসকে এক্সটেন্ড করে ওই ধরনের মোর স্পেসিফিক ক্লাস তৈরি করব। তাহলে আমাদের হিউম্যান, এটা আমি একটা মেটাফরিক্যালি বললাম, কিন্তু অ্যাপ্লিকেশনের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি তাহলে ইউজার ক্যান বি দ্য মোস্ট জেনারেলাইজড ক্লাস। তাহলে আমার এই সফটওয়্যারটা যারা ইউজ করবে তারাই তো ইউজার। তো তাহলে ইউজার ক্লাসে আমি এই ডাটাগুলো রাখতে পারি, যে এনআইডি, নেম, ফোন, ইমেল, অ্যাড্রেস, জেন্ডার, ব্লাড গ্রুপ, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এখন আপনি যদি এখানে ডেট অফ জয়নিং দিতে চান, এটা তো সিটিজেনের জন্য রিলেভেন্ট না, এটা পুলিশ অফিসারের জন্য রিলেভেন্ট হইতে পারে। কাজেই ইউজারে আপনি ডেট অফ জয়নিং দিতে পারবেন। স্যালারি যদি দিতে চান, এটা তো সিটিজেনের জন্য রিলেভেন্ট না, বা লয়ার যদি একটা ইউজার হয় লয়ারের জন্য রিলেভেন্ট না, কিন্তু বাংলাদেশ পুলিশের যারা এমপ্লয়ি তাদের জন্য ডেট অফ স্যালারি এটা রিলেভেন্ট। তাহলে এই ইউজার ক্লাসটা, পাসওয়ার্ড কিন্তু সবারই আছে, কারণ অ্যাপে ঢুকতে হলে তাকে লগ ইন করতে হবে, সো এভরি ইউজার হ্যাজ পাসওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আমার সুপার ক্লাস। ওকে, and super class is more generalized than subclass, কারণ সাবক্লাস আমরা এক্সটেন্ড করে বানাবো। তাহলে এটাকে বুঝতে পারলাম। এখন আমি যদি বলি যে আমার এখানে এমপ্লয়ি একটা ক্লাস বানাবো বাংলাদেশ পুলিশের জন্য, ওখানে আমি ইউজারকে এক্সটেন্ড করতে চাই উইথ এক্সট্রা ফিল্ডস, তাহলে এমপ্লয়ি ক্লাসের এক্সট্রা ফিল্ড কি হতে পারে?
স্যালারি আসবে, ডেজিগনেশন আসবে, ব্যাজ নাম্বার আসতে পারে, প্রত্যেক পুলিশ একটা ব্যাজ নাম্বার থাকে, ডেট অফ জয়নিং আসতে পারে, কারেন্ট ইউনিট কোন ইউনিটে সে এখন কানেক্টেড আছে, সেটা একটা থানা হতে পারে, সেটা একটা স্পেশাল ব্রাঞ্চ হতে পারে, যেমন এসবি, হ্যাঁ, ডিজিএফআই ইত্যাদি। তো তাহলে তার ইউনিট, ডেজিগনেশন, স্যালারি, ডেট অফ জয়নিং, ব্যাজ নাম্বার, এগুলো কিন্তু স্পেসিফিক টু অ্যান এমপ্লয়ি। তো তাহলে এমপ্লয়ি ক্লাসে আমরা এখানে কয়টা ফিল্ড আছে ইউজার ক্লাসে? হুম, 9টা। আর আমি এমপ্লয়ি ক্লাসে যদি ওই 5টা অ্যাড করি 14। তাহলে আমি এখন এইখানে আমি স্ট্যান্ডার্ড মেথড জেনারেট করে রাখতে পারি। আর এমপ্লয়ি ক্লাসে কি কোনো কাস্টম মেথড হতে পারে? সরি, ইউজার ক্লাসে Change password. চেঞ্জ পাসওয়ার্ড, হ্যাঁ, ওগুলো তো স্ট্যান্ডার্ড মেথড। সেটার গেটার তো কাস্টম মেথডের কথা বলছি। তাহলে চেঞ্জ পাসওয়ার্ড, তারপর স্যার ওইটা সেটার হইলে যদি স্যার পাসওয়ার্ড দিলে সেটা দিতে পারবে না। পাসওয়ার্ড তো একটা পাসওয়ার্ড সেটার, কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডে শুধু সেটার কল করলেই তো হবে না। চেঞ্জ পাসওয়ার্ড আপনি গোল্ড পাসওয়ার্ড দিতে হবে, নিউ পাসওয়ার্ড 2বার দিতে হবে, তাই না? ওই কাজগুলো তো করতে হবে। সেটার তো আর সেটা করবে না, সেটার ওখানে ইউজ হবে, চেঞ্জ পাসওয়ার্ডে সেটার ইউজ হবে। তাহলে চেঞ্জ পাসওয়ার্ড একটা কাস্টম মেথড। ভিউ প্রোফাইল, এটা একটা কাস্টম মেথড হতো। তাহলে আপনার জেনারেলাইজ ক্লাসেও কিন্তু কিছু মেথড থাকতে পারে যেগুলো জেনারেলি অ্যাপ্লিকেবল টু অল ফিউচার সাব ক্লাস। ওকে, তো তাহলে আমরা ইউজার ক্লাসে যদি যে দেখেন আমরা কনস্ট্রাক্টর, গেটার, এখানে গেটার কয়টা হবে বলেন? 9টা। সেটার কয়টা হবে? কাদের সেটার হয়? যেটা লজিক্যালি এডিটেবল। তাহলে আপনার নেম তো আর এডিটেবল না। বাংলাদেশ পুলিশের অ্যাপে নেম চেঞ্জ কি অ্যালাউড? না। ইলেকশন কমিশনের অ্যাপ হইলে আপনি এটা কনসিডার করতে পারতেন, যে ভোটার আইডি কার্ডে নাম ভুল থাকে সংশোধন করে। এডুকেশন বোর্ডের ক্ষেত্রেও নাম সংশোধনের একটা সুযোগ আছে। তাহলে যে অ্যাপে নাম সংশোধনের সুযোগ থাকবে সেখানে আপনি সেটা রাখতে পারেন। বাংলাদেশ পুলিশের অ্যাপে নাম সংশোধনের কোনো সুযোগ নেই। তাহলে আপনি এখানে কোনটা কোনটা সেটার হতে পারে? ফোন, ইমেল, অ্যাড্রেস, পাসওয়ার্ড, এই 4টাই। তাহলে আপনার 4টা সেটার হবে। ওকে, তাহলে এখানে আমরা গেটার দিয়েছি। পরীক্ষাটা ফলো করতেন না সবগুলো জেনারেট করছেন? হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এই যে এখানে দেখেন সেট পাসওয়ার্ড, ওকে, সেট ফোন, সেট ইমেল, সেট অ্যাড্রেস। আর এই যে আমাদের এই টু স্ট্রিংকে আমরা ওভারলোড করেছি। দেখেন টু স্ট্রিংকে আমরা ওভারলোড করেছি। কেন ওভারলোড করলাম? যে পাস আপনি টু স্ট্রিং কেন জেনারেট করেন? অবজেক্টের ইনফরমেশনকে যদি আপনি আউটপুটে ব্যবহার করতে চান। এখন আমরা সবই করে আসছি, কিন্তু পাসওয়ার্ড এমন একটা ফিল্ড জেনারেলি যেটা আমরা আউটপুটে আনি না। তাহলে একটা টু স্ট্রিং হচ্ছে উইথ পাসওয়ার্ড, আর একটা টু স্ট্রিং হচ্ছে উইদাউট পাসওয়ার্ড। ওভারলোড করতে পারেন উইথ প্যারামিটার লিস্ট চেঞ্জ করে দিয়ে। দুইটাই 0 প্যারামিটার হইলে হবে না, তাহলে একটাকে আমরা একটা প্যারামিটার চেঞ্জ করে দিচ্ছি। এখানে দিতে পারতাম, তা আমি এখানে একটা স্ট্রিং যদি পাঠিয়ে দেই উইদাউট পাসওয়ার্ড কোটেশনের মধ্যে, তাহলে সে পাসওয়ার্ড ছাড়া স্ট্রিং জেনারেট করবে। আর এখানে আমাদের এই যে কাস্টম মেথড। আচ্ছা, এখন কাস্টম মেথডের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। সো পাবলিক, আমি নতুন করে লিখছি আবার, হ্যাঁ, ওকে। তাহলে পাবলিক ভয়েড চেঞ্জ পাসওয়ার্ড।
তাহলে এটা কি আমরা এই স্ট্রাকচারটা ঠিক আছে? পাসওয়ার্ড কেন? মানে এই যে মেথডের স্ট্রাকচারটা আমি স্কেলেটনটা তৈরি করলাম, এটা কি ঠিক কিনা? ইজ ইট ওকে? এটা সব ইউজারের হুম হুম। ঠিক আছে। হ্যাঁ, ধরেন আসিফ ডট চেঞ্জ পাসওয়ার্ড, শফিক ডট চেঞ্জ পাসওয়ার্ড, ঠিক আছে? না ঠিক নাই, প্যারামিটার লাগবে না? লাগবে কি লাগবে না? কয়টা লাগবে? কেন? আমরা যখন পাসওয়ার্ড চেঞ্জ করি আমরা তো ওল্ড পাসওয়ার্ডটা তো চাই, ওল্ড পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ড, ওকে। তাহলে আপনি এখানে স্ট্রিং ওল্ড বা কারেন্ট পাসওয়ার্ড, হ্যাঁ, আপনি যখন চেঞ্জ পাসওয়ার্ড অপশন সিলেক্ট করেন অ্যাপে, তখন আপনার ভিউতে বলে না যে এন্টার ইওর কারেন্ট পাসওয়ার্ড? মানে আপনিই যে আসল মালিক অ্যাকাউন্টের, এটা ভেরিফাই করতে হবে না? দিস ডট পাসওয়ার্ড দিলে তো আপনি এটা সাপ্লাই দিলেন না, এটা তো এক্সিস্টিংটা নিচ্ছে, আপনি তো সাপ্লাই দিচ্ছেন টেক্সট ফিল্ড থেকে। আপনি টাইপ করছেন এই হচ্ছে আমার কারেন্ট পাসওয়ার্ড, এই হচ্ছে আমার নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড। তাহলে কারেন্ট পাসওয়ার্ড স্ট্রিং নিউ পাসওয়ার্ড। এখন সুডোকোড কি হবে? ইফ কারেন্ট পাসওয়ার্ড ইকুয়ালস মেথড ইউজ করতে হবে, দিস ডট পাসওয়ার্ড হয়, তাহলে দিস ডট পাসওয়ার্ড, সেটার দরকার নাই কারণ একই ক্লাসের মেথড, ভিন্ন ক্লাসের মেথড হলে সেটার লাগবে, ইকুয়াল টু নিউ পাসওয়ার্ড। তাহলে এটা হচ্ছে আপনার সুডোকোড, ঠিক আছে? আচ্ছা, রিটার্ন টাইপ ভয়েড, এটা কি ঠিক আছে? আচ্ছা, কেন রিটার্ন টাইপ ভয়েড ঠিক আছে বলে মনে হচ্ছে? জাস্টিফাই করেন। ও কোনো ও যদি অ্যাকশন পারফর্ম করছে তো কোনো এভাবে দিবে না, তখন স্ট্রিং না, ধরেন আপনি একটা মেথডের নাম ধরেন ডু সামথিং ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ও কাজটা করে ফেললো, তাহলে নর্মালি আমরা রিটার্ন টাইপ ভয়েড দিই, তাই না? কিন্তু এইখানে আপনাকে একটা জিনিস অ্যাডিশনালি চিন্তা করতে হবে। না, সেটা হলো যে এই মেথডটা কল হবে কোন জায়গা থেকে। হ্যাঁ, আমি যদি আপনাকে ফর এক্সাম্পল আমাদের এই এখানে যদি জিজ্ঞেস করি টেল মি এ লাইন নাম্বার যেখানে একটা মেথড কল হয়েছে, একটা লাইন নাম্বার বলেন যেখানে মেথড কল হয়েছে, দেয়ার ইজ এ মেথড কল স্টেটমেন্ট 24, okay, which method is called launch agd, who is the client and who is the caller method? Start. তাহলে এই কল স্টেটমেন্টটা কোথায় কল হয়েছে? স্টার্ট মেথডে। তাহলে আপনি এটা জানেন যে এটা স্টার্ট মেথডে কল হয়েছে। আপনার মডেল ক্লাস আপনাকে চিন্তা করতে হবে এটা কোথায় কল হবে। এই মেথড তার অটোমেটিক এক্সিকিউট হবে না, কোথাও না কোথাও থেকে কল স্টেটমেন্ট থাকতে হবে। সেইটা কোন মেথড? চেঞ্জ পাসওয়ার্ড অন অ্যাকশন। গুড, বুঝতে পেরেছেন? এখন খেয়াল করেন, আমি হিউম্যান ইউজার, আমি আমার ভিউতে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড দুইবার দিয়ে দিলাম। তো নিউ পাসওয়ার্ড, কনফার্ম নিউ পাসওয়ার্ড সমান কিনা এটা পার্ট অফ ভ্যালিডেশন। তো সমান হইলে পরে আমার কারেন্ট পাসওয়ার্ড আর নিউ পাসওয়ার্ড প্যারামিটার হিসাবে দিয়ে এটাকে কল করে ফেলবো। তো ধরেন লগড ইউজার ডট চেঞ্জ পাসওয়ার্ড, তাইলে লগড ইউজারের অবজেক্টটা অলরেডি কন্ট্রোলারের কাছে আছে, তাইলে লগড ইউজার হচ্ছে আমার ক্লায়েন্ট ডট চেঞ্জ পাসওয়ার্ড, কিন্তু কল করেছে কে? পাসওয়ার্ড বাটন অন অ্যাকশন। আমি বাটন ক্লিক করেছি, নাও হোয়াট ডু আই এক্সপেক্ট? সাম সর্ট অফ ফিডব্যাক।
না, সাম সর্ট অফ ফিডব্যাক। আমি যদি কোনো ফিডব্যাক না পাই, আই উইল বি পাজল, কাজটা হলো কি হলো না, আদৌ আমার ক্লিকটা হয়েছে কি না। সো কোনো না কোনো ভিজুয়াল ফিডব্যাক তো আমার লাগবে। তাই আমাকে ফিডব্যাক দিবে কে? ইভেন্ট হ্যান্ডলার। অন ক্লিক মানে চেঞ্জ পাসওয়ার্ড অন অ্যাকশন, ও আমাকে কি ফিডব্যাক দিবে? হয়েছে কি হয় নাই? অ্যালার্ট দিক আর যাই দিক, হয়েছে কি হয় নাই, কি দিবে? যে কোনো একটা হইলে হবে। বেসড অন ওয়ার্ড, ও তো ওয়ার্ড পাবে। মডেল ক্লাস মেথড থেকে ইট উইল গেট অনলি দ্য কন্ট্রোল ব্যাক। হ্যাঁ, নাও তো হইতে পারে, সামথিং গোয়িং রং ও তো হইতে পারে। অন অ্যাকশন বুঝবে কি করে? আপনি তো ভয়েড ফেরত পাঠাচ্ছেন। যদি চেঞ্জ হয় এরপরে আমি রিটার্ন দিব। চেঞ্জ হইলো কি হইলো না, এটা তো মডেল ক্লাসের মেথড কাজটা করতেছে। অন অ্যাকশন বুঝবে কি করে? ফিডব্যাক তো দিবে অন অ্যাকশন। কন্ট্রোলারের অন অ্যাকশনই তো এটাকে কল করছে, এটা মডেল ক্লাস মেথড, রিমেম্বার দ্যাট। এটা কন্ট্রোলার ক্লাস মেথড না। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে ডাটা প্রসেসিং ডাটাবেজে কাজ করতেছে মডেল ক্লাস মেথড। মডেল ক্লাস মেথড সাকসেস হলো কি হলো না, এটা সেটাই। তার মানে এটা ভয়েড হবে কি হবে না, এটা ডিপেন্ড করবে যে আপনার এটা কন্ট্রোলার থেকে কল হচ্ছে কিনা। এটা যদি কন্ট্রোলার থেকে কল হয়, লাইকলিহুড যে এখান থেকে একটা ফিডব্যাক যেতে হবে। তাহলে আপনি যদি সাকসেস ফেলিয়ার টাইপের ফিডব্যাক দিতে চান, ইট ক্যান বি বুলিয়ান। তাহলে আপনি এখানে বলতে পারেন বুলিয়ান। যদি র্যাপার ইউজ করতে চান, ক্যাপিটাল বি, যেটা খুশি করেন, অসুবিধা নাই। তাহলে আপনাকে এখানে একটা বুলিয়ান আগে থেকে ডিক্লেয়ার করে রাখতে হবে। ইজ চেঞ্জ ক্যাপিটাল বি প্রিমিটিভ। হ্যাঁ, করতে পারেন, স্মল বিও করতে পারেন। আপনি রিটার্ন টাইপ স্মল বি হলে রিসিভ করতে হবে স্মল বিতে, রিটার্ন টাইপ ক্যাপিটাল বি হলে না, ক্যাপিটাল বিতেও রিসিভ করতে পারেন, কারণ র্যাপার তো প্রিমিটিভকে সে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারে। নরমাল ফলস এন্ড বুলিয়ান নট ফলস এর পার্থক্য। বুলিয়ান তো ক্লাস, ওখানে ওই যে ডট ফলস ডট ট্রু হিসেবে অলরেডি কনস্ট্যান্ট ফিক্স করা আছে। ফলস দিলেও তো কনস্ট্যান্ট না। না, ওটা এটা এটা হচ্ছে মানে ডট ট্রু ডট ফলস, মানে ওটা মেম্বার। আপনি ওই যে ট্রু বলতেছেন না, প্রিমিটিভ হলে তো ওই ভেরিয়েবলই ঢুকে যাচ্ছে। র্যাপার এটা কোথায় ঢুকে? ঠিক আছে। না কি ঠিক আছে? আপনি যখন বলতেছেন ইন্টিজার নট ইন্ট, মানে ইন্টিজারের ক্ষেত্রে ইন্ট বললে এক্স এর মধ্যেই 4 বাইটে ডাটাটা ঢুকে যাচ্ছে, কিন্তু যখন ইন্টিজার ওয়াই, ডাটাটা কোথায় ঢুকতেছে? ওই ইন্টিজার ক্লাসের ভিতরে একটা ইন্ট আছে, ওখানে ঢুকতেছে। সেরকম আপনার এই ক্যাপিটাল বুলিয়ানের ভেতরে একটা ছোট বি বুলিয়ানের ফিল্ড আছে, ওইটার ভ্যালু সে ট্রু অথবা ফলস, তাহলে ডট ট্রু অথবা ডট ফলস। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার সুডো কোডে আমি আরেকটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার যদি এটা ট্রু হয়, তারপরে আমি ইজ চেঞ্জ ইকুয়াল টু ট্রু করে দেব। আর যদি ইফ ফেল করে, তাহলে তো ওটা ফলস করাই আছে। তাহলে আমি এখন রিটার্ন ইজ চেঞ্জড। তাহলে আপনার এই মডেল ক্লাসের মেথড অ্যাপারেন্টলি মনে হতে পারে ভয়েড, কিন্তু আপনাকে ইভ্যালুয়েট করতে হবে যে এই মডেল ক্লাসের মেথডটাকে কি আরেকটা মডেল ক্লাসের মেথড থেকে কল হবে, নাকি কন্ট্রোলারের ইভেন্ট হ্যান্ডলার থেকে কল হবে। যদি কন্ট্রোলারের ইভেন্ট হ্যান্ডলার থেকে কল হয়, তাহলে লাইকলিহুড আমাকে একটা ফিডব্যাক দিতে হবে, অথবা কোনো আউটপুট হইলে আউটপুট রিটার্ন করতে হবে, যেটা ইভেন্ট হ্যান্ডলার ওই আউটপুটটা আবার ভিউতে দেখাবে। র্যাপার ক্লাস যদি আপনি, হ্যাঁ, র্যাপার ক্লাসে আপনি প্রিমিটিভও অ্যাসাইন করতে পারবেন, র্যাপার অবজেক্টও অ্যাসাইন করতে পারবেন। আর আপনি যদি ওই যে কম্বো বক্সের টাইপ যদি বুলিয়ান দিতে চান, র্যাপার ইউজ করতেই হবে। ওখানে আপনি চাইলেও প্রিমিটিভ বুলিয়ান দিতে পারবেন না, তাই না? কারণ জেনেরিক টাইপ সব ক্লাস হতে হবে। ওকে, এখন আমি যদি এমপ্লয়ি ক্লাসে গিয়ে
ফিল্ড দেখেন আমি এখানে কি অ্যাড করলাম, ডেজিগনেশন, ইউনিট নেম, ডেট অফ জয়নিং, তারপরে জয়নিং, তারপর ব্যাচ ব্যাচ নাম্বার, স্যালারি। তাহলে এখন এই যে এই কথাটা বলার ফলে কম্পাইলার কি করবে, ইট উইল ইনহেরিট এভরিথিং ফ্রম ইউজার ইনটু এমপ্লয়ি। তাহলে ইউজার ক্লাসে যা আছে, 9টা ফিল্ড, 9টা গেটার, 4টা সেটার, 2টা টু স্ট্রিং, চেঞ্জ পাসওয়ার্ড, সব এখন এমপ্লয়িতে চলে আসছে উইথ দিস এক্সট্রা 5 ফিল্ডস। ইউজারের সব তো আসবে, সব তো আবার সাথেই 5টা ফিল্ড, তাহলে এখন এখন আমার 14টা ফিল্ড হয়ে গেল। এখন আপনি চাইলে এখানে এক্সট্রা মেথড অ্যাড করতে পারেন, অলসো দা মেথডস, এক্সট্রা মেথডস। এনি কোশ্চেন সো ফার? মানে এক্সটেন্ড করার পর আমি এক্সট্রা দিচ্ছি। আপনি যদি কিছুই এক্সট্রা না দেন, এক্সটেন্ড করতেছেন কেন? কিছু না কিছু এক্সট্রা তো আপনি হয় ফিল্ড এক্সট্রা দিবেন অথবা মেথড, অথবা দুইটাই এক্সট্রা দিবেন। আমি ফিল্ডও এক্সট্রা দিব না, মেথড এক্সট্রা দিব না, তাহলে এটা এক্সটেনশনের পয়েন্ট হয়। এখানে এক্সট্রাটা কি চারটা ফিল্ড নাকি পুরো ইউজারটাই এক্সট্রা হিসেবে এমপ্লয়ি দেখাচ্ছে? ইউজারকে আপনি এক্সটেন্ড করতেছেন উইথ হোয়াট? আপনার দাদা বাড়িতে 3টা ঘর আগে থেকেই ছিল, আপনি 2টা ঘর অ্যাড করতেছেন। হ্যাঁ। So you are extending your Dadabari into a large বা more specific Dadabari, তাই না? তাহলে ওই যে এক্সট্রা 2টা রুম, ওই 2টা এক্সট্রা এখানে বানাইতে হবে না? So you don't recreate the whole thing, you don't reinvent the wheel, you just add some. আজ আপনি একটা গাড়ি কিনলেন, আপনাদের অনেকের গাড়ি আছে না এখানে বাসায়? তো ধরেন আপনি একটা গাড়ি কিনে আনলেন, এখন গাড়ি কিনে আনার পরে ফ্যাক্টরি থেকে যা আসছে সেটা তো আসছে, এখন আপনি একটা স্পয়লার লাগাইলেন, তাহলে এটা এক্সট্রা হলো না? আপনি একটা সিট কভার লাগালেন, এক্সট্রা হলো। সো ইউ ক্যান মেক ইউর কার মোর স্পেসিফিক। আপনি একটা সাউন্ড সিস্টেম, বেটার সাউন্ড সিস্টেম রিইনস্টল করলেন। সো ইউ অ্যাকচুয়ালি এনহ্যান্স ইউর purchased car into a better car by adding seat cover, spoiler, better sound system, etc. Okay, any question? তাহলে আমি যদি এখন এই এমপ্লয়ি অবজেক্ট তৈরি করে চেঞ্জ পাসওয়ার্ড কল করি, এটা কি অ্যালাউড? আমি এখন একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করব, যে এমপ্লয়ি আসিফ ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, আসিফ ডট চেঞ্জ পাসওয়ার্ড হবে। কোডে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এটা ইনহেরিটেড, সো ইট উইল বি অ্যালাউড। তাহলে আমরা যদি একটু কোডটা দেখি, তাহলে এই যে দেখেন, এটা বোধহয় টেস্ট করা হয় নাই। তাহলে আমরা যদি এখানে লিখি এমপ্লয়ি, ওকে, E1 ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, এই যে এখন আমি টেস্ট করব, এই জন্য আমি কোনো প্যারামিটার দিতে চাই না, ওই জন্য 0 প্যারামিটারটা বানাতে চাই। ওকে, কম্পাইলার কিন্তু এখন আর আমাকে 0 প্যারামিটার দিবে না, যেহেতু এটা ডিফারেন্ট প্যাকেজে ইম্পোর্ট করে নিতে হলো। এই যে দেখেন E1 ডট, এই যে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড চলে আসছে, কিন্তু এই যে লিগাল। ওকে, ঠিক আছে? এনি কোশ্চেন? অন অ্যাকশন যদি বুলিয়ানটা চেক করবে, কিভাবে চেক করবে জিনিসটা? অন অ্যাকশনে আপনি কল করবেন যখন, তখন একটা কল, একটা বুলিয়ান ইকুয়াল টু দ্য কল। হ্যাঁ, তাহলে এই যে আপনি এখানে আচ্ছা, তাহলে অন অ্যাকশনে আপনি বলবেন চেঞ্জ পাসওয়ার্ড বাটন অন অ্যাকশন। তো এখানে আপনাকে এখন একটা বুলিয়ান নিতে হবে, তাহলে বুলিয়ান ইজ পাসওয়ার্ড
চেঞ্জ মানে ইকুয়াল টু লগ, যেটা কন্ট্রোলারের কাছে অলরেডি আছে, লগ ইউজার ডট চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে এইখানে আপনি দুটো প্যারামিটার দিবেন, একটা কি, হ্যাঁ, তাহলে প্রথমে কি বলবেন, ইফ নিউ পাসওয়ার্ড টেক্সট ফিল্ড ডট টেক্সট dot equals confirm new password text field dot get text, তার মানে ভ্যালিডেশন হয়ে গেল। তো তখন আপনি গিয়ে একটা বুলিয়ানের মধ্যে এটাকে আসবে, আমি জাস্ট, হ্যাঁ আছে না, ওটা তো আছেই, নাহলে তো আপনি ড্যাশবোর্ডে আসতেন না। আচ্ছা, তো এখন কি করবেন, এখন এইখানে আপনি এই যে এই দুইটা পাঠিয়ে দিবেন। কোন দুটা পাঠিয়ে দিবেন, এই যে নিউ পাসওয়ার্ড গেট, কারেন্ট পাসওয়ার্ড গেট টেক্সট, তাহলে এখানে আপনি কারেন্ট পাসওয়ার্ড টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, আর এখান থেকে যে কোনো একটা দিলেই হবে। ওকে, নিউ পাসওয়ার্ড ফিল্ড গেট টেক্সট দিলেও হবে, কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড গেট টেক্সট দিলেও হবে, একই। এক না হলে তো ভ্যালিডেশনই ফেল করতো। এখন এই যে আপনি ইজ পাসওয়ার্ডের মধ্যে পেলেন, তাই না, এখন আপনি যদি মানে ইফ ইজ পাসওয়ার্ড ট্রু, তাহলে আপনি হ্যাঁ অ্যালার্ট টু কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জ এলস এরর। ওকে, স্যার যদি ভ্যালিডেশনটা কাজই করে তাহলে আমার বুলিয়ানটা লাগতেছে। ভ্যালিডেশন তো এই যে নিউ পাসওয়ার্ড দুইবার দিতে সমান কিনা। আপনি যখন পাসওয়ার্ড চেঞ্জ করেন, নিউ পাসওয়ার্ড দিতে হয় না, তা বলে যে কনফার্ম নিউ পাসওয়ার্ড, কারণ আপনি হয়তো ভাবছেন একটা টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, দুইবার টাইপ করলে ভুল হলে এটা ধরা পড়ে যাবে। পাসওয়ার্ড চেঞ্জ করেন নাই কোথাও, নিউ পাসওয়ার্ড দুইবার দিতে হয়, মানে আইডিয়ালি তাই দেওয়া উচিত। হ্যাঁ, চেঞ্জ পাসওয়ার্ড তাহলে স্যার কখন ফেল করতে পারে? চেঞ্জ পাসওয়ার্ড ফেল তো করার কথা না, যদি না আপনার ডাটাবেজে গিয়ে কোনো সমস্যা হয়। আমি যখন দিলাম যে লগ ইউজার চেঞ্জ পাসওয়ার্ড দিলাম, কারেন্ট পাসওয়ার্ড দিলাম, কারেন্ট পাসওয়ার্ড টেক্সট ফিল্ড আপনি কারেন্ট পাসওয়ার্ড দিচ্ছেন, আর এইখানে আপনি নিউ পাসওয়ার্ড দুইবার দিচ্ছেন, এখানে একবার দিচ্ছেন, এখানে একবার দিচ্ছেন। তো এই মডেল ক্লাসে যে পাসওয়ার্ড লেখা রাখছি, মডেল ক্লাস তো ক্লায়েন্ট হচ্ছে এইটা, মডেল ক্লাসের ক্লায়েন্ট হচ্ছে লগ ইউজার। লগ ইউজার, তো লগ ইউজারের যে দিস ডট পাসওয়ার্ডটা আছে, এটা শুধু যদি কারেন্ট পাসওয়ার্ডটা ম্যাচ না করে ফেল করতে পারে, হ্যাঁ হ্যাঁ, তখন সে ফলস রিটার্ন করবে। কারেন্ট পাসওয়ার্ড তো আপনি ভুল দিতে পারেন, পারেন না, তখন সে ফলস রিটার্ন করবে। তার মানে কি ডাটা প্রসেসিং এ এটা ফেল করতে পারে, তো সেটা তো আর আপনি জানেন না, তো সেইটা আপনি এইটার উপর বেস করে ইউজারকে ফিডব্যাক। তাহলে একটা নরমাল ভ্যালিডেশন দিয়ে দিত না যে লগ ইউজারের গেট পাসওয়ার্ড দিলাম আর নতুন পাসওয়ার্ড চেক করলাম। ডাটাবেস প্রসেসিং করা কন্ট্রোলারের কাজ না, কন্ট্রোলারের কাজ হচ্ছে টু রেসপন্ড টু দ্য ইভেন্ট উইচ ইউ ট্রিগার্ড অ্যান্ড গিভ ফিডব্যাক অর আউটপুট। ডাটা প্রসেসিং করবে মডেল ক্লাস, ডাটা রিপ্রেজেন্টেড বাই মডেল ক্লাস, তাহলে মডেল ক্লাসে ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবে ম্যাট্রিক্স ক্লাস নিজেই, ম্যাট্রিক্সকে ইনভার্স করবে ম্যাট্রিক্স ক্লাস নিজেই। এই দায়িত্ব আপনি অনেকজনকে দিচ্ছেন কেন, তাই না? এখন ম্যাট্রিক্স ক্লাসের যে অথার, সে ম্যাট্রিক্সের ফর্মুলা টর্মুলা সেগুলো তো সে এক্সপার্ট। এখন আমাকে যদি এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য, ফুরিয়ার ট্রান্সফরমেশনের জন্য কোড লিখতে বলা হয়, তাহলে অ্যাজ এ প্রোগ্রামার আই মে বি এ গুড প্রোগ্রামার, কিন্তু আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফুরিয়ার সিরিজ ম্যাথমেটিক্যালি কিভাবে কাজ করে এটা আমি জানি না, তাহলে আমি ওটা কিভাবে এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করবো? তাহলে ওটা যাকে দেওয়া হবে সেই জিনিসটা জানে অলরেডি, তাই না? এই জন্য একটা ডেভেলপমেন্ট ফিল্ডে কিন্তু, যেখানে স্পেশালি আপনার স্টেম রিলেটেড অ্যাপ যেগুলো, হ্যাঁ, এডুকেশনাল অ্যাপ, সায়েন্স টেকনোলজি নিয়ে, ওখানে কিন্তু ফিল্ড এক্সপার্টও থাকে প্রোগ্রামারকে হেল্প করার জন্য।
বুঝতে পেরেছেন? সো ইটস এ মাল্টিডিসিপ্লিনারি গেম। ওকে, আমাদের সময় কম। ইনহেরিটেন্স নিয়ে আমাদের আরো অনেক আলোচনা করতে হবে, নট টুডে। ওকে, নেক্সট ক্লাস। তাহলে আমরা ইনহেরিটেন্সের বেসিকটা বুঝতে পারলাম, বাট এখানে আরো অনেক খুঁটিনাটি আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে, আমাদের 3 ঘন্টার ক্লাস, ওখানে আমরা করব। এখন আসেন নেক্সট টাইপ অফ রিলেশনশিপ। এই রিলেশনশিপ গুলো কিন্তু দেখাতে হবে ক্লাস ডায়াগ্রামে। তাইলে এই দুইটা ক্লাস এর মধ্যে কি ইজ এ রিলেশনশিপ, নাকি হ্যাজ এ রিলেশনশিপ, নাকি অ্যাসোসিয়েশন, ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখাতে হবে। তো দেখাতে হলে তো আগে আমাকে বুঝতে হবে। ওকে, নাও লেটস সে কন্টেইনমেন্ট। কন্টেইনমেন্ট মানে হলো, সো দেয়ার ইজ এ কন্টেইনার ক্লাস which contains object of another class as a field. Okay, তাইলে হ্যাঁ, ফিল্ডকে কোনো ফিল্ড হিসেবে নেই, নাম বলেন একটা কন্টেইনার ক্লাস। স্টুডেন্টের জন্য নেই, স্টুডেন্টের জন্য নেম, এখানে কি হবে? কন্টেইনার ক্লাসের তার নাম কি? কন্টেনার স্টুডেন্ট, আর অবজেক্ট কোন ক্লাসের? স্ট্রিং, স্ট্রিং ক্লাস। তাহলে এটা একটা কন্টেইনমেন্ট। তাহলে এখানে বেসিক্যালি আপনি এটাকে ইভ্যালুয়েট করবেন হোল অ্যান্ড পার্ট। কন্টেইনার হচ্ছে হোল টাইপ, কমপ্লিট টাইপ, আর ওই হোলটাকে কমপ্লিট করার জন্য পার্টটাও তার এলিমেন্ট হিসেবে থাকতে হবে। এখন আমি যদি বলি যে ফ্যাকাল্টি হ্যাজ স্টুডেন্ট, এটা কি হ্যাজ এ রিলেশন স্যাটিসফাই করবে? ফ্যাকাল্টি হ্যাজ স্টুডেন্ট হতে পারে? স্টুডেন্ট তো ফ্যাকাল্টি ক্লাস যদি স্টুডেন্ট ক্লাস ইউজ করে, স্টুডেন্টের এটা অ্যাক্সেস করতে চায় না। অনেক আপনি বলতে যাচ্ছেন একটা স্টুডেন্ট অবজেক্ট ফ্যাকাল্টি ক্লাসের ফিল্ড, এক বা একাধিক, এক বা একাধিক সেটা কোনো কথা না, একাধিক হলে অ্যারে লিস্ট ইউজ করতে পারেন ফিল্ড হিসাবে। সো হোয়াট ইউ আর ক্লেমিং, if you agree with me, that student object is a field of faculty. আচ্ছা, ইয়েস বলার আগে আপনি আগে এটা শিওর হন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ফিল্ড অফ এ ক্লাস। ডাটা হইলেই হবে না, কোন ডাটা? Attributes of the যেই ডাটা না থাকলে আমার আইডেন্টিটি কমপ্লিট হয় না, যেই ডাটা না থাকলে আমাকে আমি বলতে পারবো না। And আমার মধ্যে যদি আপনি না থাকেন, আমি কি ফ্যাকাল্টি না? তাহলে why you should be my field? আপনার সাথে আমার ইন্টারাকশন হয়, আমার বিভিন্ন কাজের জন্য আপনার অবজেক্ট আমি ব্যবহার করি, অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য, গ্রেড সাবমিট করার জন্য ইত্যাদি। আপনিও অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য ফ্যাকাল্টি অবজেক্টের সাথে ইন্টারাক্ট করেন, ফ্যাকাল্টি ইভ্যালুয়েশনের সময় ফ্যাকাল্টি অবজেক্টের ডাটাকে আপনি ইউজ করেন। কিন্তু তার মানে কি আপনার মধ্যে ফ্যাকাল্টি অবজেক্ট আপনার 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 একটা এলিমেন্ট? তাহলে why it will be field? তাহলে আপনার যার যার মডেল ক্লাস, যার যার প্রজেক্ট থেকে, বা আগে ইন জেনারেল বলেন যে আমাকে হোল হচ্ছে আমার একটা কাস্টম ক্লাস, পার্ট ক্যান বি লাইব্রেরি ক্লাস, যেমন লোকাল ডেট, স্ট্রিং, এগুলো তো হতেই পারে। কিন্তু কথা হলো যে এগুলোর ক্ষেত্রে হ্যাজ এ রিলেশনশিপ আমরা ক্লাস ডায়াগ্রামে দেখানোর প্রয়োজন নাই। কেন? লোকাল ডেট ক্লাস তো আই এম নট গোয়িং টু ক্রিয়েট দ্যাট, স্ট্রিং ক্লাস আই এম নট গোয়িং টু ক্রিয়েট দ্যাট, ইট ইজ অলরেডি ইন দ্য লাইব্রেরি। ক্লাস ডায়াগ্রামে আমি সেগুলোই দেখাবো যেগুলো আমাকে ক্রিয়েট করতে হবে, আমার প্রোগ্রামারকে যেগুলো ক্রিয়েট করতে হবে। তাহলে আমি কন্টেইনমেন্টে সেগুলোই দেখাবো যেখানে দুইটা ক্লাসই আমাকে ক্রিয়েট করতে হবে, হোল এবং পার্ট দুইটাই। তাহলে এরকম কিছু এক্সাম্পল দেন দেখি। বলেন। স্যার ফ্যাকাল্টির ব্যাপারটা আবার একটু বলি। ফ্যাকাল্টি তো মানে স্টুডেন্টের অবজেক্টটা ইউজ করা তখন রিডিং করা। ইউজ করা, আপনি তো কলম ইউজ করেন, কলম কি আপনার ডাটা? আপনাকে কাটলে ভিতরে কলম পাওয়া যাবে, কিন্তু আপনাকে কাটলে দুইটা কিডনি পাওয়া যাবে। উইদাউট টু কিডনিস ইউ আর নট এ হিউম্যান। তাইলে কিডনি হচ্ছে পার্ট আর হিউম্যান হচ্ছে হোল। কার হ্যাজ এ ইঞ্জিন, ইঞ্জিন না থাকলে কি একটা কারকে কার বলা যাবে? ইটস নট এ ফাংশনাল কার।
তাহলে একটা কারকে প্রপার অবজেক্ট হিসাবে ট্রিট করতে হলে ইঞ্জিন থাকতেই হবে। সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ কন্টেইনমেন্ট। তাহলে বলেন বলেন নাম বলেন আমরা যখন ইউজ করছিলাম নাম বলেন কন্টেনারের নাম বলেন কোর্স আউটলাইন আর পার্ট হলো প্রিরিসাইড কোর্স টাইপ বলেন। আপনি ফিল্ডের নাম বলতেছেন কেন? টাইপ বলতে হবে। কোর্স একটা ক্লাস হয় কোর্স কোর্স আউটলাইনের ভিতরে কোর্স থাকে, কোর্স অবজেক্ট থাকে, তখন আমরা প্রিরিসাইড ডিফাইন করি কোর্স আইডি থাকে। কোর্স অবজেক্ট কেন থাকে? কোর্স আইডি তো স্ট্রিং, সেটা দেখানোর দরকার নাই। সেটা লজিক্যালি ঠিক আছে, কিন্তু সেটা ক্লাস ডায়াগ্রামে দেখানোর দরকার নাই। তাহলে ক্লাস ডায়াগ্রামে দেখাবেন, এখানে দুইটাই বানাইতে হবে, এরকম বলেন। তাহলে কার ইঞ্জিন, show in UML class diagram, এটা নো, এটা ইয়েস। বলেন বলেন কি হলো? আরো এক্সাম্পল দেওয়া লাগবে। আগে কন্টেনার ক্লাসের নাম বলেন। স্টুডেন্ট আর পার্ট, তো এটা ইন্টিজার, এটা দেখাবেন কেন? বলেন বলেন। এই আরেকটা এক্সাম্পল দিয়ে দিছি। ক্লাসরুম একটা, এই যে ক্লাসরুম, ক্লাসরুমের রুম নাম্বার কত, লোকেশন কি, হ্যাঁ, এইটার সিট ক্যাপাসিটি কত, নাম্বার অফ কম্পিউটার্স, তাহলে এগুলো ডাটা না ক্লাসরুমের। প্রজেক্টরও একটা থাকবে। তাইলে এখানে প্রজেক্টর ক্লাসও আমাকে তৈরি করতে হবে, ক্লাসরুম ক্লাসও তৈরি করতে হবে। এখানে প্রজেক্টর অবজেক্ট, ক্লাসরুম ক্লাসের একটা ফিল্ড। স্টুডেন্ট হুম, আর রেজিস্টার কোর্স why course object is data of student? যদি রেজিস্টার কোর্স রেজিস্টার্ড কোর্স না থাকলে কি আপনাকে স্টুডেন্ট বলা যাবে না? তোমার কি ইউজ করতে হবে না? যেমন মাশরুমের বাবার আপনি ইউজ করাকে আমার এলিমেন্ট হিসাবে আপনি মিক্স করে ফেলতেছেন। থিঙ্কিংটা ওখানেই প্রবলেম হচ্ছে। আমি আমি অনেক কিছু ইউজ করি, আমি অনেকের সাথে ইন্টারঅ্যাক্ট করি, তার মানে এই না তারা সবাই আমার পার্ট, আমার অ্যাট্রিবিউট। এখন আই হ্যাভ এ কার, এখানে কি হ্যাজ এ রিলেশন হচ্ছে না? এখানে হ্যাজ এ রিলেশন হচ্ছে ওনারশিপ মিনিং, ওনারশিপ অর্থে, কিন্তু নট দ্যাট কার ইজ মাই এলিমেন্ট। তাইলে এটা তো দেখানো যাবে না, ইট ডাজন্ট মেক সেন্স। ওয়াই কার উইল বি এ field or element or part of an employee object or human object? It doesn't make sense. যে তথ্যগুলো না হলে একটা স্টুডেন্টকে স্টুডেন্ট বলা যাবে। আপনি এখন কোর্স রেজিস্ট্রেশন করেনই নাই, তাই বলে কি আপনাকে স্টুডেন্ট বলা? আপনার অ্যাডমিশন নিলেই আপনি স্টুডেন্ট।
স্টুডেন্ট আইডি তো কি এখানে কোনটা কোনটা কন্টেনার কোনটা কন্টেন্ট সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, আর এখানে শুধু ইন্টিজার, এটা আপনি এখানে ক্লাস ডায়াগ্রাম দেখাবেন কেন? অ্যাডমিশন বিল দেখাই। অ্যাডমিশন বিলও কেন? স্টুডেন্ট ইউজ অ্যাডমিশন বিল, স্টুডেন্ট জেনারেটস অ্যাডমিশন বিল, কিন্তু স্টুডেন্ট বিল কেন স্টুডেন্টের অ্যাট্রিবিউট? সেলসম্যান জেনারেট ইনভয়েস, তাই বলে কি ইনভয়েস সেলসম্যানের অ্যাট্রিবিউট? ব্লাড হ্যাঁ, ব্লাড হিউম্যান হ্যাজ ব্লাড, ঠিক আছে, ব্লাড তাহলে একটা ক্লাস বানাইতে হবে। এখন কথা হলো আপনার অ্যাপের সাথে এটা রিলেভেন্ট হইতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে পেশেন্ট, পেশেন্ট আর এখানে অর্গান, এটা ইয়েস কার জন্য? যদি এটা অ্যাপ ফরে ট্রান্সপ্ল্যান্ট হসপিটাল, আপনি বলেন, এটা আপনি বলবেন তাই না? তাইলে এই যে পেশেন্ট হ্যাজ অর্গান, এটা যদি এখন কমিউনিটি ক্লিনিকের অ্যাপে দেন তাহলে তো লাভ নাই। কিন্তু যে হসপিটাল অর্গান ট্রান্সপ্ল্যান্ট করে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করে, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করে, তাই না? তো হিপ ট্রান্সপ্ল্যান্ট করে, নি ট্রান্সপ্ল্যান্ট করে, তো যারা ট্রান্সপ্ল্যান্ট করে অর্গান, তাদের জন্য আপনি এটা বলতে পারেন যে হ্যাঁ আমার পেশেন্ট একটা কন্টেনার ক্লাস, ওখানে হিউম্যান দিবেন না, পেশেন্ট দিতে হবে। তাহলে পেশেন্ট হচ্ছে আমার কন্টেনার ক্লাস, অর্গান হচ্ছে আমার পার্ট বা কন্টেন্ট ক্লাস। ল্যাপটপ, ল্যাপটপ হ্যাজ র্যাম বা এসএসডি, মানে দিতে পারেন, প্রসেসর দিতে পারেন, তাই না? ওকে, হ্যাঁ, রেসিপি হ্যাজ ইনগ্রিডিয়েন্ট দিতে পারেন, রেসিপি হ্যাজ ইনগ্রিডিয়েন্ট। নাও ইনগ্রিডিয়েন্ট হ্যাজ টু বি এ কমপ্লিট ক্লাস। তার মানে এখানে আপনার ফিল্ড হিসাবে কি আসতে পারে? নেম, টাইপ, তাই না? ক্যালোরি পার গ্রাম এটসেট্রা। তখন আপনি এটাকে একটা ক্লাস হিসাবে বানাতে পারেন। কিন্তু শুধু যদি ইনগ্রিডিয়েন্ট নাম হয় স্ট্রিং, তাহলে ওটা দেখাবেন না। কাস্টমার হ্যাজ অ্যাড্রেস, এটা কি হবে না হবে না? এইদিকে বলেন, কাস্টমার হ্যাজ অ্যাড্রেস, এটা হবে? হ্যাঁ, আপনি কি বলতেছিলেন বলেন। হ্যাঁ, দরকার না, এটা ডিপেন্ড করে যে ইফ স্ট্রিং নো, বাট ইফ ক্লাস ইয়েস। এখন ক্লাস হিসাবে কেন আপনি রাখতে চান? আপনি হয়তো জিপ কোডটাকে আলাদা করে ইউজ করতে চান ফিল্টারিং এর জন্য, পুলিশ স্টেশনকে আপনি ইউজ করতে চান আলাদা করে ভেরিফিকেশনের জন্য, ফিল্টারিং এর জন্য। তো তখন আপনি বলতে পারেন যে আমার রোড নাম্বার, হ্যাঁ, হাউস নাম্বার, পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, জিপ, ওকে। এগুলো যদি আপনি আলাদা আলাদা ভাবে কোনো ইউজ কেস থাকে, তখন আপনি অ্যাড্রেসকে একটা ক্লাস হিসাবে বানাতে পারেন। ইন দ্যাট কেস আপনাকে দুইটা ক্লাসে যেহেতু বানাতে হবে, ক্লাস ডায়াগ্রাম এটা দেখাতে হবে। হতে পারে ইউনিভার্সিটির জন্য ডিপার্টমেন্ট, বাট ইউনিভার্সিটি নামে ক্লাস আপনি রাখবেন কিনা? আইরাসের প্রয়োজন নাই, কিন্তু ইজিসি অ্যাপে প্রয়োজন আছে।
তাইলে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট no need for IRAS but needed for UGC. Okay for UGC. তো তখন আপনাকে এটা দেখাতে হবে। বসুন্ধরা ক্লাস আচ্ছা, এখন নাও ইউ গট দ্য আইডিয়া। এখন প্রশ্ন হলো এই হ্যাজার্ড রিলেশনশিপের ভেতরে আবার দুইটা ডিভিশন হয়, একটা হচ্ছে কম্পোজিশন আর একটা হচ্ছে অ্যাগ্রিগেশন। when the lifetime of part has existential dependency on the lifetime of whole, তখন আমরা বলবো কম্পোজিশন। আর যখন lifetime of part has no existential dependency on the lifetime of whole, তখন আমরা বলবো অ্যাগ্রিগেশন। তাহলে এখন বলেন তো যে কোনটা কি হবে? কোনটা হবে বলেন? Has existential dependency. Part object cannot exist without the existence of whole object. আর whole objecটের লাইফ টাইমের উপরে পার্টের অবজেক্টের লাইফ টাইম ডিপেন্ড করে না, তখন অ্যাগ্রিগেশন। তাহলে আর হ্যাজ ইঞ্জিন, এটা কি কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? হুম, যদি ইংলিশ না থাকে তাহলে কার ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে কম্পোজিশন ফর আইরাস। আইবি আলাদা করে ইঞ্জিনের কোনো ইনভেন্টরি মেনটেন করে না। আইবি গাড়ি কেনে, ইঞ্জিন যখন ফেলে দেওয়ার অবস্থা হবে তখন আইবি গাড়ি বিক্রি করে দেয়। কিন্তু এটা অ্যাগ্রিগেশন হবে একটা অটো ওয়ার্কশপের জন্য। এই ধরেন একটা কার রেল লাইনের উপরে আটকাই গেছে, ট্রেন এসে এমন ভাবে পিছনে মারলো গাড়ি 2 পিস, কিন্তু সামনে ইঞ্জিন ঠিক আছে। তো এইটা অটোমোবাইল ওয়ার্কশপের অ্যাপ হলে সেই ইঞ্জিনটা আলাদা হবে, তার ইনভেন্টরিতে রাখতে পারে। কি হবে? ক্লাসরুম হ্যাজ প্রজেক্টর। যারা যেতে চান ক্লাসরুম, এই যে এটা একটা ক্লাসরুম অবজেক্ট, এখানে একটা প্রজেক্টর আছে। অ্যাগ্রিগেশন কিভাবে বুঝান? শুধুমাত্র যে ক্লাসরুমে শুধুমাত্র তা না। যেকোনো জায়গায় ক্লিক করে দিতে পারি। এই প্রজেক্টরের লাইফ টাইমটা কি এটা চিন্তা করতে হবে। খেয়াল করেন, এই যে এই প্রজেক্টরের লাইফ টাইম, এটা কি এই ক্লাসরুমের লাইফ টাইমের উপর ডিপেন্ডেন্ট? এখন আইবি নতুন ওই যে জায়গা কিনছে না, বাস রাখে, ওইখানে এখন একটা আইবি স্পেশাল আলাদা বিল্ডিং বানালো যে সব ল্যাব ওইখানে চলে যাবে। তো তখন এইটাকে দেখা গেল যে ল্যাব ক্লাস যেগুলো, এইটাকে করে ফেললো একটা স্টোর রুম। তো তখন তো এই ল্যাব ক্লাস অবজেক্টটা আর নাই। এখন এই প্রজেক্টটা কি হবে? এটা অন্য কোথাও ইউজ হবে না। The classroom has array list of chair. এটা কি কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? অ্যাগ্রিগেশন। Patient has organ. আপনি যখন ট্রান্সপ্ল্যান্ট করবেন তখন ওই যে ডোনারের অর্গানটা পেশেন্টের অর্গানে চলে যাচ্ছে, আর ডোনার অর্গান দেওয়ার পরে মারাও যাইতে পারে, বাট অর্গান ইজ স্টিল দেয়ার। কিন্তু দুজনেই তো পেশেন্ট আছে। দুজনই পেশেন্ট, কিন্তু
কিন্তু এটা ক্রিয়েট হয়েছিল যার পার্ট হিসাবে, সে না থাকলেও এটা সার্ভাইভ করতে পারে। যদি এরকম হয়, এখানে সার্ভাইভাল বলতে ডাটাবেজ এক্সিস্ট করবে। তাহলে এটা কি দিবেন? অ্যাগ্রিগেশন দিতে পারেন। এটা কি হবে? এটা ডিপেন্ড করে। এখন আপনার যদি এটা যদি একটা স্কুলের অ্যাপ হয়, এখানে তারা এসএসডি আলাদা করে স্পেয়ারও রাখে না, তারা ল্যাপটপ কিনে পুরান হয়ে গেলে ল্যাপটপ বিক্রি করে দেয়, তখন কম্পোজিশন। তাহলে এটা কম্পোজিশনও হতে পারে, অ্যাগ্রিগেশনও হতে পারে, কন্টেক্সচুয়াল। এটা কি হবে? এটা কম্পোজিশন। এটা কি হবে? কেন না? অন্য জায়গায় চলে গেলে অ্যাড্রেস অবজেক্ট আপডেট হবে সেটার দিয়ে, কিন্তু আমার হ্যাঁ, এটা কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? কম্পোজিশন। কাস্টমার না থাকলে তার অ্যাড্রেসও থাকবে না, আলাদাভাবে থাকবে না। না ভ্যালু মানে কি আলাদা হবে? এটা থাকবে না। As long as customer object is in the database, address object is there. If a customer object is removed from database, that customer's address object also will be removed. এখন এগুলো ক্লাস ডায়াগ্রামে কেন দেখাতে হবে? কি বলেন? হ্যাঁ না, আপনি তো লজিক্যাল অ্যান্সার দেন, এটার ক্লাস ডায়াগ্রামে কেন দেখাইতে হবে? ওটার উপর বেস করে প্রোগ্রামারকে কিছু কোডিং রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে হবে, যে আমার হোল অবজেক্ট ডিলিট হলে পার্ট অবজেক্ট হ্যাজ টু বি ডিলিটেড, আর হোল অবজেক্ট ডিলিট হলেও পার্ট অবজেক্ট উইল রিমেইন। তাহলে এই যে কোনটা ঘটবে এটা তো কোডে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এটা প্রোগ্রামারকে আপনাকে বলে দিতে হবে না। সো সেটাই আপনি রিলেশন এই কি বলে ক্লাস ডায়াগ্রামে দেখাবেন। সময় আছে? 4 মিনিট বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নতুন টপিকে যাওয়া যাবে না আজকে। তাহলে আপনাদের ওই ক্লাস ডায়াগ্রাম এটা কবে ছিল সাবমিশন?